আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, জামাত নিয়ে নানা রকম কল্পকাহিনী, রীতিমতো জামাত বিরোধী যারা শক্তি তাদের ভিতরে আতঙ্ক ছড়াচ্ছে। জামাত সব পারে, জামাত অদ্ভুত সব কৌশল করতে পারে এবং সেই সকল কৌশল বাস্তবায়ন করার জন্য তাদের যাবতীয় মেশিনারিজ আছে, তাদের টাকা আছে, লোক আছে, জনবল আছে। তারা বিভিন্ন জায়গাতে ডেইলি 1,000 টাকা দিয়ে রিক্সাওয়ালাদেরকে তারা নিয়োগ করেছে এবং তারা বলার চেষ্টা করছে রিক্সাওয়ালারা যে আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, জাতীয় পার্টি দেখলাম, এবার একটু জামাত দেখি। তো এই কথাগুলো বলে তারা ভোটারদের মন গলানোর চেষ্টা করছে বলে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে এবং বিএনপির লোকজনও এটা নিয়ে মাঠ গরম করছেন। জামাতের মহিলা কর্মীরা যারা আছেন তারা বোরকা পরে পরে বাড়িতে যাচ্ছেন, বিকাশ নম্বর নিচ্ছেন, মানুষদেরকে সাহায্য করছেন, কোরআন শরীফ দিচ্ছেন, তসবিহ দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। আবার অনেকে বলার চেষ্টা করছেন যে বোরকা পরে অনেক পুরুষ মহিলার রূপ ধরে তারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন। অনেকে বলার চেষ্টা করছেন যে জামাত 2 কোটি বোরকা বানিয়ে ফেলেছে ভোটের দিন কাজ করার জন্য। সত্য মিথ্যা ডাজ নট ম্যাটার, কিন্তু এই গল্পগুলো সিরিয়াসলি চলছে এবং এগুলো করে অনেকে বলার চেষ্টা করছেন যে জামাত মূলত 170টি আসনে নিশ্চিত বিজয়ের জন্য একটা ছক তৈরি করেছে, মাস্টার প্ল্যান। এবং এই মাস্টার প্ল্যানগুলো আমি কিন্তু বলছি না, এগুলো ইন্টারনেট খুঁজলে আপনি পাবেন। এবং 170টা সিটে কি করে জামাত একেবারে চোখ বুজে জয়লাভ করবে, সেই পয়েন্ট নম্বর 1, 2, 3, 4, 5 এগুলো হাতে কলমে ভিডিও করে, অডিও করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা তারা এমনভাবে উপস্থাপন করেছে আপনি বিশ্বাস না করে পারবেন না। আমার যারা দর্শক, মানে তারা খুব হাই লেভেলের। আমি মনে করি আমার যারা দর্শক তারা সবাই জ্ঞানী, গুণী, শিক্ষিত, সজ্জন ব্যক্তি রয়েছেন। তাদের কাছে এগুলো খুব ছেলে খেলা মনে হতে পারে, তবুও তো অনেকে জানতে চাইতে পারেন। যেমন অনেক হয়তো জানেন, খুব ভালো করে জানেন যে বাংলাদেশের এরকম প্রায় 150 সিট রয়েছে। 150 সিট রয়েছে, 150টি সিট রয়েছে যেখানে প্রতিপক্ষের সাথে ভোটের ব্যবধান থাকে। জয় পরাজয়ের ক্ষেত্রে ভোটের ব্যবধান থেকে 5,000 থেকে 10,000। এখন বলা হচ্ছে যে জামাত ঢাকা শহরের সকল সিটগুলো তারা টার্গেট করে এখানে 20 লাখ ভোটার, আবার বলছি 20 লাখ ভোটার তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডেডিকেটেড ঢাকা শহরে এনেছেন। আচ্ছা, এটা সত্য মিথ্যা আমরা জানি না। যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে প্রত্যেকটি আসনে যদি 1 লাখ ভোট জামাত প্রার্থীর পক্ষে পড়ে, আর জামাতের যে নর্মাল ভোট যদি মাত্র 10,000 হয়, তাহলে 1,10,000 ভোট। এবছর যত কম লোক ভোট কেন্দ্রে আসবে, অর্থাৎ যেমন দেখা গেল যে অনেকগুলো সিট যেখানে জামাতের প্রার্থী খুব দুর্বল, জীর্ণ শীর্ণ, বিএনপির লোকজন মনে করছে জামাতের লোক তো মাঠেই আসছে না, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার কি, আমরা এমনি তো পাশ করে যাব। অথবা অনেকে মনে করছে যে আচ্ছা ঠিক আছে, সকালবেলা আবার রাতে একটু ছিলছুল পিটাইয়ে দেবো আর কি। কিন্তু প্রতিটা কেন্দ্রে যদি সেই যে কটি সংসদীয় আসন আছে যে আমাদের ডেডিকেটেড 500 করে লোক থাকে, জাস্ট 500 লোক, তাহলে এই যারা বিএনপির লোকজন মনে করছেন যে রাতে একটু ছিলঠিল পিটিয়ে আসবেন, সেটা তো সম্ভব হবে না। গেল এক। 2 নম্বর হলো যে ওই যে তারা যেহেতু মাঠে জামাতের প্রার্থীদেরকে দেখছে না এবং বিএনপির প্রার্থীরা এককভাবে ঘুরে বেড়াচ্ছেন, কাজেই তারা বিজয়ের ব্যাপারে নিশ্চিত এবং ভোটাররা, বিএনপি যারা ভোটাররা তারা মনে করবেন ওই আওয়ামী লীগ জমানার মতো ভোট দিলেই বা কি, না দিলেই কি, আমাদের প্রার্থী তো এমনি জয়লাভ করবে। তো সেখানে তারা আসলেন 5%, 3%, 6%, আর বাকি জামাতের 1 লক্ষ ভোটার সেখানে উপস্থিত হয়ে গেল। বলেন তো ফলাফলটা কি হবে? ফলাফলটা নিশ্চিতভাবে জামাত চলে আসবে। এইভাবে গ্রামে বাংলায়, মানে ঢাকা শহরে যেভাবে এই 20 লাখ ভোটের কথা বলা হচ্ছে, আর প্রবাসী ভোট 15 লক্ষ প্রবাসী ভোট, এই প্রবাসী ভোটের উপর বলা হচ্ছে যে জামাত পুরোটাই নিয়ন্ত্রণ করে ফেলেছে। এই প্রবাসী ভোট কার কোন প্রার্থীর কবে হিসেবে পড়বে ওটা জামাতই নির্ধারণ করে দিয়েছে বা দিবে। হোয়াট এভার মেবি, ডাজ নট ম্যাটার। এখন ওখানে সেই 15 লাখ ভোট, এখানে গেল 20 লাখ, ওখানে গেল 15 লাখ ভোট। সেটা কিভাবে হবে, কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, কোন কোন আসনে যদি 10,000 করে আপনি 15 লাখ ভোট দিয়ে দেন, তাহলে কয়জনের কপাল পড়বে? মানুষজন গল্প বানিয়ে ফেলেছে। এরপর আরো অনেক সুন্দর সুন্দর গল্প, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে তারা জয়লাভ করলো, শিবির জয়লাভ করলো। সবার অভিযোগ ছিল, প্রধান অভিযোগ ছিল যে ব্যালট পেপার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে ব্যালট পেপার, এটি জামাত আগেই ডুপ্লিকেট কপি নীলক্ষেত থেকে তারা ছাপিয়ে রেখেছিল এবং সেখানে প্রার্থীর পক্ষে ভোট দিয়ে তারা আগেই ব্যালটে এটা সিল মেরে ব্যালট বাক্সে ভরে রেখেছিল বা ভরে দিয়েছে। ফলে নিরঙ্কুশভাবে, অপ্রত্যাশিতভাবে, অভাবনীয়ভাবে শিবিরের প্রার্থীরা ডাকসু নির্বাচনে জয়লাভ করেছে। একই কাণ্ড ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এমন প্রচার প্রোপাগান্ডা চালাচ্ছে বিএনপির যারা লোকজন আছে, তা সেটারই ধারাবাহিকতায় এখন বলার চেষ্টা করছে যে এই যে ব্যালট পেপারগুলো, এই ব্যালট পেপারগুলো আলটিমেটলি জামাত যদি ছাপিয়ে ফেলে নীলক্ষেতের মতো করে, আমি মানে নিজের কোনো বক্তব্য না, কিন্তু আমি জাস্ট কার্যকরণ বলছি, যদি ছাপিয়ে ফেলে, তারপরে যদি তারা এগুলোতে দাড়িপাল্লাতে সিল মেরে থাকে, যদি জামাতের মহিলা যারা কর্মী আছে সারা বাংলাদেশে ধরেন 50 লাখ লোক, 50 লাখ মহিলা তাদের রিক্রুট করা আছে, এত দরকার নাই। আপনি প্রতিটি ভোট কেন্দ্রে যদি এরকম ভাগ করে দেন, 50 লাখই ধরেন সারা বাংলাদেশে, এরকম 50 লাখ মহিলা যারা বোরকা পরে যাবেন, যাদের সকলের কাছে 5টা করে ভোট থাকবে, তাহলে 50 লাখ ইন্টু 5টি করে ব্যালট থাকবে এবং তাদেরকে ওইভাবে আপনি ঢালাওভাবে তাদেরকে যাকে বলা হয় তল্লাশি করবেন, সিল মারা ব্যালট পেপার উদ্ধার করবেন, ভোট কেন্দ্রে ওই কাজগুলো করবেন, এগুলো আপনি করতে পারবেন না, প্রেক্ষাপটে তছনছ হয়ে যাবে সেখানে। তো এভাবে করলে যদি 50 লাখ ভোট ইন্টু 5 কত হলো? 2.5 কোটি ভোট। এখন 2.5 কোটি ভোট যদি কোনো প্রার্থীর পক্ষে পড়ে, সেখানে কি ধরনের একটা রেজাল্ট আসবে? এবং সেই রেজাল্ট অনুযায়ী যদি 170টি আসনে জামাত জয়লাভ করে, কেউ কেউ অবশ্য একটু কমায় দিচ্ছে, বলছে 162টি আসন তারা টার্গেট করে এভাবে আগাচ্ছে, হোয়াট এভার মেবি, তাহলে জামাত তো সরকার গঠন করে ফেলবে। এবং এই কথা বলে বিএনপির লোকদেরকে যেভাবে ভয় দেখানো হচ্ছে, আর এই কথা বলে জামাতকে যেভাবে একটা সেফ এক্সিট দেওয়া হচ্ছে, তার ফলাফলটা আসলে নির্বাচনের 12 তারিখে কি হবে বলা যাচ্ছে না। তবে ইতিমধ্যে একটা জিনিস লক্ষ্য করছেন আপনারা, এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, সেটা নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, তারপরে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, যারা এনসিপির এই মুহূর্তে যারা আছেন, নাহিদ ইসলাম, তারা সবাই হঠাৎ করে নির্বাচনের শেষ সপ্তাহে এসে তারা অতিরিক্ত বা অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে পড়েছে। ভেরি সিগনিফিক্যান্ট, অকল্পনীয়। এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এইগুলো একটা। 2 নম্বরে যেটা হচ্ছে সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি হঠাৎ করে দেখলাম যে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে তিনি গেলেন। তিনি গত কয়েক মাস যাবত ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, কথাবার্তা তেমন বলেননি, চেহারাটাও নষ্ট হয়ে গিয়েছিল, কারোর সঙ্গে কথাবার্তা বলেননি এবং বিদেশে অনেক দিন যাবত তিনি যাচ্ছেন না। কিন্তু সাম্প্রতিক সময় তার ভিতরে অতিরিক্ত আত্মবিশ্বাস চলে এসছে, প্রাকৃতিকভাবে তার চেহারা ভালো হয়ে গেছে এবং তিনি যেভাবে সেখানে গিয়ে বক্তব্য বললেন, যেভাবে বাংলাদেশের সমস্যাগুলো, মানে পুরো আমাদের দেশের যে আমরা প্রতারণার একটা রাজ্য গড়ে তুলেছি, একটা লং মানে কোনো রকম স্ক্রিপ্ট ছাড়া বাংলায় সাবলীলভাবে যে দীর্ঘ বক্তৃতা দিলেন, গত 17 মাসে এত সুন্দর বক্তব্য তিনি দিতে পারেননি। চমৎকারভাবে বক্তব্য দিয়েছেন। এরই মধ্যে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ, এরই মধ্যে চীনের সঙ্গে একটি ড্রোন কারখানা, সামরিক ড্রোন কারখানা স্থাপন করার জন্য চট্টগ্রামে একটি ইপিজেড স্থাপন করা, এরপরে চীনের অর্থায়নে উত্তরবঙ্গে একটি বিশাল হাসপাতাল স্থাপন করা, যা কিনা ভারত মনে করছে এখানে এই হাসপাতালের আড়ালে চীন মূলত এখানে তাদের সামরিক যন্ত্রপাতি স্থাপন করবে এবং এই সকল সামরিক যন্ত্রপাতি দিয়ে ইজিলি সেই শিলিগুড়ি করিডর থেকে শুরু করে সেই উত্তরবঙ্গ রিলেটেড ভারতের যে সকল রাজ্য রয়েছে, সব রাজ্যের উপর চীন নজরদারি করতে পারবে। অন্যদিকে চট্টগ্রামের যে অঞ্চলটিকে সেই সামরিক কারখানা রূপে ঘোষণা করা হয়েছে, সেটি মূলত ভারতকে দেওয়া হয়েছিল, ভারতকে সেখান থেকে বাদ দিয়ে চীনকে সেটা দেওয়া হলো। এই সময়টিতে হঠাৎ করে এসে উনি যে ঘুরে দাঁড়ালেন একেবারে নির্বাচনের, আজকের আমি ভিডিওটি যখন করছি তখন 29 তারিখে, জানুয়ারি মাসের 29 তারিখ, এই সময়টিতে এসে
যেভাবে সরকার ঘুরে দাঁড়িয়েছে, যেভাবে জামাতের আসন নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, এবং এর বিপরীতে বিএনপির যে নড়াচড়া, এটা কমে যাচ্ছে। বিএনপির নেতা সম্পর্কে নানা রকম নেতিবাচক ছোটখাটো যে ঘটনা, সেই ঘটনাগুলোকে পাহাড়ের মতো বড় করে যেভাবে প্রচার করা হচ্ছে। তিনি তার ছাত্রদলের সভাপতি, তার দলের মানে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের সভাপতি রাকিবকে তিনি কেন তার পায়ের কাছে বসতে দেননি বা মঞ্চ থেকে সামনে নামে পা ঝুলিয়ে বসতে বলেছেন, এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। মানে রাকিবের জন্য। তারপরে সেখানে আবার শিবিরের সভাপতিকে গোলাম পরওয়ার কিভাবে পাশে বসিয়ে রাজার মতো সম্মান করেছেন, কোথায় জামাত আর কোথায় সেই বিএনপি, দেখো দেখো দেখো, সারা জীবন বিএনপি করে তোমাকে তো এই পায়ের কাছেই থাকতে হবে, দালালি করতে হবে। এই জিনিসগুলো করে মূলত জামাতকে একটা করিডর করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাইট হ্যান্ড, তার সকল কর্মের প্রেরণাদাতা মাস্টার মাইন্ড ডক্টর আলী রিয়াজ, তিনি সাম্প্রতিক সময় যে বক্তব্যটি দিয়েছেন, সেই বক্তব্যটি হলো যে সামনে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের দ্বারা যে সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা 6 মাস মূলত এমপি হিসেবে নন, মানে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি যেটা হবে, সেই অ্যাসেম্বলির সদস্য রূপে তারা জুলাই সনদ অনুমোদন করবেন, সংবিধান সংশোধন করবেন, তারপরে তাদের যে কাজগুলো সেগুলো তারা করবেন। অর্থাৎ 6 মাস তারা এই 17 মাসের সরকারের যত কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড তারা বৈধতা দেবেন। এই যে নির্বাচনের এই কয়দিন আগে আলী রিয়াজ সাহেবের এই ধরনের বক্তব্য, এই বক্তব্য দ্বারা কি বোঝাচ্ছে? নির্বাচনে যারা লম্ফজম্প করছেন তারা কি এমপি হিসেবে না এই মেম্বার হিসেবে কাজ করবেন? এবং তারা যদি সরকারের চাহিদা মতো তারা পার্লামেন্টে অধিবেশনে ডেকে তারা যদি সংবিধান সংশোধন না করেন, জুলাই সনদ যদি পাশ না করেন, তো সেক্ষেত্রে সরকার কি করবে? সেক্ষেত্রে সরকার কি নির্বাচন বাতিল করবে? আর যারা নির্বাচিত হলেন তাদের অবস্থা কি? সেই 70-এর যে নির্বাচিত যে সংসদ সদস্য যারা ছিলেন, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির সদস্যরা, তারা যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ঠিক ওইভাবে কি বিদ্রোহ হবে? এই সব মিলিয়ে কেমন যেন একটা ছেঁড়া বেড়া হয়ে গেছে সবকিছু। আশা করব, আলো দেখব, ভালো চিন্তা করব, গণতন্ত্রের পথে হাঁটব, এই যে সম্ভাবনাগুলো আছে সেই সম্ভাবনাগুলোর প্রায় সব ক্ষেত্রে একটা করে বড় বড় ডট, বড় বড় প্রশ্নবোধক চিহ্ন পড়ে গেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।